This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানুষ কাঁদছে, ভয় রয়েছে, যদিও তার মধ্যেও দেখতে পাচ্ছি আমরা যে আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টাও রয়েছে। যেমন ধুলিয়ান খুলেছে দোকান, বাজার বসেছে, চলছে পুলিশের নজরদারি, এলাকায় মোতায়েন রয়েছে বিএসএফ। ছবি দেখাচ্ছি আপনাদের। এখানে পুলিশের কোনো ভূমিকাই নেই। পুলিশ মানুষের রক্ষাই করতে পারবে না, যেমন পজিশন পুলিশ এক পেছে হয়ে যাচ্ছে, সব কিছু রাজনীতি ভুলিয়ে যাচ্ছে। পুলিশের কোনো ভূমিকাই নেই। বিএসএফ না থাকলে এই জায়গাতে অশান্তি কোনো দিনও মিটবে না। বিএসএফ মাস্ট বি অবশ্যই দরকার। আজকে কি স্বাভাবিক হয়েছে ধুলিয়ান? না না, অনেক দেরি, এখন স্বাভাবিকতা অনেক দেরি। মানুষের মধ্যে প্রচুর আতঙ্ক, প্রচুর আতঙ্ক। গাড়ি ঘোড়াও চলছে, দেখতে তো পাচ্ছেন, সবই স্বাভাবিক আছে। এখন কখন কী পরিস্থিতি হবে তো কারণ কিছু বলেন না। এখন যেহেতু পুলিশ আছে, প্রশাসন আছে বলে হ্যান্ডেল করছে ওরা। তবে কালকে থেকে পরিস্থিতি অনেক ঠান্ডা আছে, মানে মোটামুটি গত কালকে বাজার স্বাভাবিক ছিল। কিছু মানুষের একটু মনের ভিতরে একটু আতঙ্ক ছিল, কিন্তু মোটামুটিভাবে গাড়ি চলাচল, টোটো চলাচল হয়েছে স্বাভাবিকভাবে। আজকে মঙ্গলবার হলেও মোটামুটি 90% দোকানপাট খোলা হয়েছে। মানুষের মধ্যে কোনো বিভেদ নাই। কিছু কুচক্রকারী আছে, তারা এটা সুপরিসরে করার চেষ্টা করছে, সেটাকে আমরা আমাদের জনগণ আমরাকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদেরকে সম্প্রীতিটা বজায় রাখতে হবে। মুর্শিদাবাদের হিংসা নিয়ে এবার বেফাঁস তৃণমূল সাংসদ। আবেগের ফলে কিছু স্বতঃস্ফূর্ত হিংসা, দাবি সৌগত রায় ঘর ছাড়া হতে হয়েছে সমাজ বিরোধীদের দাপাদাপিতেই। আজব দাবি তৃণমূল সাংসদ সৌগত রায়। এটা ঘটেছিল সংখ্যালঘুর একটা অংশ, তারা আবেগতাড়িত হয়েছিল। সেই আবেগের ফলে কিছু স্বতঃস্ফূর্ত হিংসার ঘটনা ঘটেছে। আর যে দু এক জায়গায় সংখ্যাগুরু হিন্দুদের এলাকা ছেড়ে দিতে হচ্ছে, সেটা সমাজবিরোধীদের কার্যকলাপের জন্য, সেটার কোনো এমনি ভিত্তি ছিল না। এবং এই যে আগুন লাগানো, এ তো স্বাভাবিক, সাধারণ লোকরা করে না। মানুষের আবেগ থাকে, বলে জ্বালিয়ে দে, পুড়িয়ে দে, কিছু সমাজবিরোধী তার সুযোগ নেয়। পুলিশের অনেক সময় পৌঁছতে সময় মতো দেরি হয়, তার ফলে বিষয়টা বেড়ে যায়। হিংসা তো স্বতঃস্ফূর্ত, কিন্তু উনি যেটা বলছেন না সেটা আমরা বলে দিচ্ছি যে হিংসা পরিকল্পিত এবং স্বতঃস্ফূর্ত। এর পেছনে পরিকল্পনার ছাপ রয়েছে এবং ইন্ধন রয়েছে। ইন্ধন দিয়েছেন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ধর্মতলায় দাঁড়িয়ে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, ধুলিয়ান পুরসভার চেয়ারপারসন, ধুলিয়ানে দাঁড়িয়ে, এছাড়া বাপি হালদারের মতো সাংসদরা। তাদের উস্কানিতে এবং ইন্ধনে তার আগুন কিভাবে জ্বলছে। পুলিশ দেরিতে পৌঁছে, পুলিশ শুধু দেরিতে পৌঁছায়নি নয়, পুলিশ নিষ্ক্রিয় ছিল, পুলিশ সহযোগিতা করেছে। এখনো তাণ্ডবের দগদগে ক্ষত রয়েছে ধুলিয়ানবাসীর মনে। মন্দিরে ভিড় হাতে গোনা, প্রভাব মিষ্টির দোকানেও। পয়লা বৈশাখেও ধুলিয়ানের বাসিন্দাদের চোখে মুখে আতঙ্কের ছাপ যে একেবারে স্পষ্ট। বিষণ্ণতায় ভরা 1432-এর পয়লা বৈশাখেও শুভেচ্ছা বিনিময়ের সেই ছবি যেন হারিয়ে গিয়েছে এবারের ধুলিয়ানে। পয়লা বৈশাখ মানে স্নান করে এসে নতুন জামা কাপড় পরে মিষ্টি নিয়ে গিয়ে পুজো দেওয়া, কিন্তু এবারের নববর্ষ যেন ঠিক অন্য রকম। কারণ গত 4-5 দিন ধরে যে আতঙ্ক চলেছে, যে সংঘর্ষ চলেছে, যে ধরনের লুটপাটের ঘটনা ঘটেছে, তাতে সাধারণ মানুষ এখনও যেন আতঙ্ক থেকে বেরোতে পারছে না। ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলবো যে দেখানোর জন্য মিষ্টির মধ্যে অন্যতম যেটা রাজা বলা, সেটা হচ্ছে রসগোল্লা। সেই রসগোল্লা এখনও যেরকমভাবে রাখা হয়েছিল সেরকমভাবেই রয়েছে। সকালে নামমাত্র খরিদ্দার এসেছেন, কিন্তু পয়লা বৈশাখের দিন যে ধরনের মিষ্টি বিক্রি হয়ে থাকে অন্যান্যবার, সেটা এবার হতে দেখা যাচ্ছে না। আমি আরও একটি মিষ্টি দেখাতে বলবো, যেটা হচ্ছে মুর্শিদাবাদের অন্যতম বিখ্যাত মিষ্টি, সেই মিষ্টিও পড়ে রয়েছে। মিষ্টি কি এই বছর সেরকম বিক্রি আছে? এখন এই বছর কোনো কিছুই আমরা তো আজকে দোকান সকালে খুললাম, স্টাফ নেই, এই ঝামেলা হলো এত, কত অর্ডার সব বেকার হয়, সব চলে গেল।
মিষ্টি কি মানুষ আর এখন নিতেও আসছে না? মিষ্টি নিতেই আসছে না। আতঙ্ক এখন, আতঙ্ক মানে চরম আতঙ্ক। এখন সবাই বলছে যতদিন বিএসএফ আছে তাই, তারপরে যদি কিছু বিএসএফ চলে যাবে তারপরে। আমাদের তো কোনো এখন আমরা মানে কোনো ইয়ে নাই, মানে ভরসা পাচ্ছি না আমরা। সকালে যা নুনটা একটু খেতে আসছে, পুরি টুরি এইসব, তাছাড়া কোনো ফোর্সরাই কাস্টমার, এখন আদার্স কোনো কাস্টমার নেই। এবারের নববর্ষের দিন না হচ্ছে হালখাতা, না হচ্ছে পুজো, না হচ্ছে মিষ্টি খাওয়া। আর সেই ছবিটা যেন এই মিষ্টির দোকানে এসে আরও ভালোভাবে ফুটে উঠল। নববর্ষের দিন মিষ্টির দোকান পুরো খালি। স্বাভাবিকভাবেই আতঙ্ক তো যেন রয়েই যাচ্ছে। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, শামশেরগঞ্জ। শামশেরগঞ্জের ছবি আপনাদেরকে দেখালাম। অর্থাৎ মুর্শিদাবাদে হিংসা, তৃণমূল সরকারকে নিশানা যোগীর আক্রমণ, মুখ্যমন্ত্রীকেও হিংসার একমাত্র দাওয়াই ডান্ডা। বাংলা জ্বলছে, মুখ্যমন্ত্রী চুপ। যারা হিংসা করছে তাদের শান্তি দূত বলা হচ্ছে, ধর্মনিরপেক্ষতার নামে দুষ্কৃতীদের আগুন জ্বালাতে দেওয়া হচ্ছে। কিন্তু সরকার মৌনব্রত ধারণ করেছে। আক্রমণ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। इन दंगाइयों का उपचार ही डंडा है, बिना डंडे के मानेंगे नहीं। आप देख रहे होंगे बंगाल जल रहा है, वहां की मुख्यमंत्री चुप है, दंगाइयों को शांति दूत कहती है। अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं। लेकिन सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है। पूरा मुर्शिदाबाद पिछले एक सप्ताह से चल रहा है, सरकार मौन है। बहनों और भाइयों, इस प्रकार की अराजकता पे लगाम लगनी चाहिए। যোগী আদিত্যনাথ ইউপিতে অনেক কিছু করেছে, বোল্ডার চালিয়েছে, লোকের ঘর ভেঙেছে, লোকের কবরস্থান দখল করেছে, তার মুখে ওটা মানায়। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কারো প্রতি এই ধরনের আচরণ করেন না, আগামী দিনেও করবেন না। কাজেই ওই উত্তরপ্রদেশের ডায়লগ বাংলার মাটিতে চলবে না। বিজেপি যদি ষড়যন্ত্র না করে, বর্ডার সিকিউরিটি ফোর্স যদি ষড়যন্ত্রে অংশগ্রহণ না করে, তাহলে বাংলা শান্ত থাকবে। তাই যোগী সাহেব, আপনাকে বলবো, আপনি নিজের চরকায় তেল দিন, নিজের রাজ্যটাকে চালান। সুপ্রিম কোর্ট বারবার আপনাকে ভৎসনা করছে আপনার বুলডোজার রাজের জন্যে। আর আপনাকে মনে রাখতে হবে, সংবিধানের শপথ নিয়েছেন যেখানে, সেখানে রাজনীতির সঙ্গে ধর্ম মেলানোর কোনো সুযোগ আপনার নেই। আরও একটা ছবি দেখাবো আপনাদের। স্বামীর কিডনিতে অস্ত্রোপচারের জন্য ধার দেনা করে 2 লক্ষ টাকা জোগাড় করেছিলেন মুর্শিদাবাদের বেদবোনার রীতা ঘোষ। কিন্তু শুক্রবার রাতের তাণ্ডবে রেহাই পায়নি ঘোষ পরিবারও। অবাধে লুটপাট চলেছে। দুষ্কৃতীরা নিয়ে গিয়েছে অনেক কষ্টে জোগাড় করে রাখা সেই 2 লক্ষ টাকা এবং 3 ভরি সোনার গয়না। এবার কি হবে স্বামীর অপারেশনের? কেঁদেই চলেছেন রীতা, কুল পাচ্ছেন না। আর অসুস্থ ভবানন্দ। এখন ছেলেদের নিয়ে ছাড়তে চান এ রাজ্যই। 2 ছেলেকে নিয়ে প্রাণ ভয় গ্রাম থেকে পালিয়েছিলেন এই বাড়ির যিনি গৃহবধূ। কিন্তু স্বামীকে নিয়ে পালাতে পারেননি। স্বামীকে তুলে নিয়ে গেছিল দুষ্কৃতীরা, মারধর করে সেখান থেকে ছেড়ে দেয়। কিন্তু টাকা পয়সা সোনার গয়না সব লুট করে নিয়েছে। এবং আমি সেই ছবি দেখাতে বলবো, ঘরের ছবি, কিচ্ছু নেই, সম্পূর্ণ ভস্ম করে দিয়েছে, আগুনে পুড়ে ছাই করিয়ে দিয়েছে। দুষ্কৃতীরা এমন অবস্থা করেছে এই বাড়িগুলির, যেখানে তারা থাকবেন কোথায়, মাথা গুজবেন কোথায়, কোথায় ঠাঁই পাবেন, কিছুই তারা বুঝে উঠতে পারছেন না। সব কিছু পুড়ে ছাই করে দিয়েছে, আগুন লাগিয়ে প্রত্যেকটা বাড়ি জ্বালিয়েছে। কান্নায় ভেঙে পড়ছেন এই বাড়ির বাসিন্দারা। তার স্বামীকে কিভাবে বাঁচাবেন, সেটাই কিন্তু এখন বড়সড় প্রশ্ন। ধার করে নিয়ে আমি টাকাটা জোগাড় করলাম, কি আমার 10 তারিখ ডেট দিয়েছে, তো অপারেশনটা করিয়ে দিব। আজ আমার স্বামীটা আজকাল হয়ে আছে, কখন কি হবে আমি বলতে পারবো? আমি এটার অসুখের কথা আমি বলতে পারবো কি? আমার স্বামীটা এরকম হয়ে যাবে হঠাৎ করে। স্বামীটা ধরে বেড়াচ্ছে। টাকা ছিল বাড়িতে? কত টাকা রাখা ছিল? 2 লাখ টাকা মতো জোগাড় করে রেখেছি। মানুষের আমার গরু বাছুর আছে, খাওয়া দাওয়া লাগবে, এটা লাগবে ওটা লাগবে, একটাই আমার কাটনাওয়ালা। এত পয়সা জোগাড় করে রেখেছি, আজ আমার বুকে লাত মেরে দিল। স্বামীটাকে কি করে বাঁচাবো আমি?
এখন তো পয়সার জন্য, আমি টাকার জন্য আমি স্বামীকে বাঁচাতে পারছি না। স্বামীকেও আমার তুলে নিয়ে চলে গেছিল সুলিতলার লোক নিয়ে যে আবার কিছুটা লোক বলছে কি না ছেড়ে দেওয়া, ওকে চিনার জন্য আছে, ছেড়েছে বলে এই ডিগ্রি দিয়ে পালাতে যে একজনের বাড়িতে নুকালছে গুলকিতে যে। টাকা কোথায় রাখা ছিল? টাকা আমার বাক্সতে ছিল। সেই টাকা নিয়ে যেতে পারেননি? আমি একটা কি আমার নিজের জানটাই তো নিয়ে যেতে পারছিলাম না, কত কষ্ট করে বেরালছি। গ্রামটাই জানে কি ওকে 8 দিচ্ছে, 4 দিন ভর্তি দিয়েছে, ভর্তি ছিল। কত ব্যাংকের টাকা যেটি লক্ষ্মী ভাণ্ডার টাকা ঢুকতো সব তুলে এনে জোগাড় করে রেখেছি। এত কাজ কাম করতো, সব টাকা নিজে না খেয়ে স্বামীর জন্য জড়ো করে গেছি। এরকম টাকা আমার সবকে ছাতাই করে নিল। ঘরে সোনা দানা 3 ভরি সোনা সুদ্ধা রেখেছি জানেন। মালা চেন ছিল 1.5 ভরি, আমার কানের মালা আংটি ছিল, সবকে আমার লুটপাট করে নিয়ে নিল ওরা। একটা জিনিস নাই, একটা গ্লাস নাই যে জল খাই, এর কাছে একটা গ্লাস চাইছি জল খেয়েছি, ওর কাছে একটা চাইছি খেয়েছি। এমন একটা ঘরে জিনিস রাখেনি কি তুলে ধরে কি আমি জল খাই, আমাকে ছেলেকে কি খাওয়াই। এই জায়গা থেকে শুরু করবেন কি করে, কিভাবে নতুন করে তৈরি করবেন? এখন কি করে করবো, আমি চিন্তা ভাবনা করছি এখন এখানে থাকবো কি চলে যাবো, চিন্তা ভাবনা করছি। মানে অন্য জায়গায় চলে যাবেন? সেটা কি রাজ্যে না অন্য রাজ্যে চলে যাবেন? ঝাড়খণ্ড চলে পাকুড়। মানে ভয়ে ঝাড়খণ্ড চলে যাবেন, মানে এখানে থাকা যাবে না? আত্মীয় স্বজন আছে, বোনের বাড়ি আছে ওখানে, ওখানে গিয়ে থাকবেন। এখানে মানে ভয় থাকতে পারছে? ভয় থাকছে, আবার যদি কোনো সময় চলে আসে, ওই জন্য এখানে মনে করছি আর থাকবো না, সবটি ভাই মিলিয়ে চলে যাবো ওখানে। খোদ পুলিশে কিডন্যাপার। শ্রীরামপুর থেকে ব্যবসায়ীকে কিডন্যাপ করে 30 লক্ষ টাকা মুক্তিপণ দাবি। টাওয়ার লোকেশন দেখে অভিযুক্ত পুলিশ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত অশোক দাস চন্দননগর আদালতে কর্মরত এএসআই। গতকাল ভোরে দোকান থেকেই ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ। 30 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে শেওড়া পুলিশ স্টেশন থেকে গ্রেফতার এএসআই অশোক দাস। ধৃত পুলিশ কর্মীর বাড়ি থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার অপহৃত ব্যবসায়ী। নিত্যদিনের মতো আমার বাবা মানে রোজই 4:30টার সময় দোকান খোলে, সেখানে দোকান খুলে চেয়ার মানে জাস্ট খুলে চেয়ারটা পাচ্ছে, তখনই 3-4 জন লোক মুখ বেঁধে বাবাকে সাদা গাড়িতে তুলে নিয়ে যায়। ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে, সেখানে থ্রেটিং করা হয় 30 লাখ টাকা দেওয়া হবে, তারপর তাকে ছাড়া হবে, নাহলে তাকে মেরে ফেলা হবে। আমরা বাধ্য হয়ে শ্রীরামপুর থানায় আসি। এবার সেখানে গিয়ে আমরা পুরো ডিটেলসটা জানাই, ফোনটা দিই, ফোন নাম্বারগুলো দেওয়ার পর তারা আইডেন্টিফাই করে ট্রেস করে মানে আসামিকে খুঁজে পায়। এবার দেখা যাক কী করা যায়। সামান্য একটা চায়ের দোকান চালানোর মতো মানুষের কাছ থেকে এইভাবে মুক্তিপণ চাওয়ার মানেটা কি? তাকে এভাবে তোলারই বা কারণটা কিসের জন্য? তার সঙ্গে না কোনো শত্রুতা আছে, না উনি তাকে চেনেন, কিচ্ছু না, উনি একটা একদমই সাধারণ মানুষ। উনি তারকনাথ ভৌমিক নামে একটি ব্যক্তিকে অপহরণ করা হয়। সেই ঘটনাটা শোনা হয় আমাদের এলাকাবাসীর ফোনের মাধ্যম দিয়ে আমরা শুনি এবং প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানাই। ওনারা তড়িঘড়ি করে বিষয়টি দেখেন, নজরও রাখেন এবং রাতারাতির মধ্যে যে অপহরণ করেছিলেন তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে এবং আজকে থেকে কোর্টে প্রডিউস করা হয়েছে।